সমতল থেকে পাহাড় সবখানেই বিপুল জমি দখল বেনজিরের। গোপালগঞ্জে রিসোর্ট করার আগে ড্রোন দিয়ে করেন নকশা। বান্দরবানেও 50 একর জায়গা ও আলিশান বাগান বাড়ির সন্ধান। ব্যাংক থেকে কত টাকা তুলে লাপাত্তা সাবেক আইজিপি হিসেব করছে দুদক। সমস্ত জমি তো আমাদের ছিল, এগুলো জোর করি কায়দা কলম করে নিছে। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল, হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। বেনজির কাছ থেকে আমরা বিক্রি করে দিই। আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান করবে, শেষ করবে। জবাবদিহিতা না থাকায় লুট হচ্ছে সম্পদ, বলছে বিএনপি। বিদেশে গেলেও ছাড় পাবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? বেনজির যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয়, সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। শ্রমিকের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ 12 জুন। লোহার খাঁচায় দাঁড়ানোর আফসোস নোবেল জয়ীর। এবং মালয়েশিয়ায় যেতে পারেননি 17,000 শ্রমিক, দাবি প্রতিমন্ত্রীর। সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার খবরের দায়সারা জবাব। জানেন না বিমানের বাড়তি ভাড়া নেয়ার বিষয়টিও। গোপালগঞ্জের পর এবার বান্দরবানেও মিলল সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পত্তি। সুয়ালাক ইউনিয়নে স্ত্রী, কন্যা আর নিজের নামে কিনেছেন 25 একর জায়গা। কেবল তাই নয়, লামার ডলুছড়ি মৌজায় রয়েছে 100 একরের লিজ নেয়া প্লট। প্রভাব খাটিয়ে কেনার পাশাপাশি অনেক দরিদ্র পরিবারের জায়গাও দখল করে গড়ে তুলেছেন আলিশান বাগানবাড়ি, মাছের ঘের, আবার খামার। বান্দরবান থেকে সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। সমতল থেকে পাহাড় সবখানেই মিলছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের খোঁজ। এবার বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাছের পাড়া এলাকায় স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও নিজের নামে মিলেছে 25 একর জায়গা। শুধু তাই নয়, লামার সর ইউনিয়নের ডলুছড়ি মৌজায় বেনজিরের নামে রয়েছে 25 একরের আরও 4টি প্লট। স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জমি কেনার বিধান না থাকলেও শুধু নোটারি পাবলিকের মাধ্যমেই ক্রয় করেছেন বিশাল জায়গা। রেজিস্ট্রি না করায় প্রশাসনের কাছে নেই কোনো তথ্য। এসব জায়গা দেখাশোনার দায়িত্ব দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে। সেখানে গড়ে তুলেছেন মাছের ঘের, গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি। শুধু তাই নয়, কাগজে কলমে 25 একর জায়গা কিনলেও প্রভাব খাটিয়ে আশেপাশের আরো অনেকের জায়গা দখলের অভিযোগ স্থানীয়দের। কুলি বেঞ্জি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এরা অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। আগে 64 পরিবার ছিল স্যার, জোরপূর্বক করে নিয়েছি। 5-6 বছর আগে কিনছি না এটা। পার্বত্য এলাকায় কেনা বেনজিরের এই সম্পত্তির মূল্য কয়েক কোটি টাকা বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। বেনজির আহমেদ নামে আমার সোয়ালক কিংসযুদ্ধনের সোয়ালক মোজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন। প্রায় অনুমানিক কয়েক কোটি টাকা সম্পদ হবে। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বান্দরবানে জায়গা কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। বিদেশে থাকলেও বেনজিরের বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দোষী সাব্যস্ত হলে বেনজিরকে দেশে ফিরতে হবে। অন্যদিকে সাবেক আইজিপি কোথায় আছেন সেটি সরকার না জানলে সেই সরকার আর থাকে কিনা, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় সম্পদ লুটের ঘটনা বাড়ছে বলেও দাবি তার। অনিয়ম আর দুর্নীতির নজিরবিহীন উদাহরণের জন্ম দিয়েছেন বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ কর্তাকে নিয়ে এখন বিএনপি এবং আওয়ামী লীগেও চলছে বাকযুদ্ধ।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সম্পদ লুট করা হচ্ছে। সরকারের ইন্ধনেই বেনজির দেশ ছেড়েছে বলেও দাবি করেন তিনি। এখন কোথায় যে আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে তারা। অবশ্য মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এদেশে অর্থ পাচারের সংস্কৃতি শুরুই করে বিএনপি। বেনজিরের বিচার হবে, এর কোনো ব্যত্যয় হবে না বলেও সাফ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে। বেনজির যদি দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতেই। খবর সরে যাওয়ার আগে সাংবাদিকরা বেনজিরকে নিয়ে কেন সংবাদ করতে পারেননি সেই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। যারা উন্নয়নে সহায়তা করবে তাদের নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশ কার সঙ্গে বিবাদে নেমেছে সেটি বিবেচ্য বিষয় নয়। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। তিনি সময় বলেন, দেশের একটি শ্রেণী তৃণমূলের মানুষের ক্ষমতায়ন পছন্দ করেন না, তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যখন কেউ বানিয়েছেন খুদে বঙ্গবন্ধু, আবার কেউ বানিয়েছেন ব্যক্তি মুজিবের রাজনৈতিক জীবন। কারো কাছে যুবক শেখ মুজিবুর, কারো কাছে তিনি যুদ্ধের মহানায়ক। এমনই নানা ধরনের গল্পে নতুন প্রজন্মের ফ্রেমে উঠে এলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন। নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার জীবনাদর্শ ছড়িয়ে দিতে গেল বছর আমার চোখে মুজিব শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সকালে গণভবনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3 শাখায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ইতিহাসের শিক্ষায় এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। সাবধান করেন দেশেরই কিছু সমালোচকদের বিষয়েও। ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছো, আমি সত্যি আমার চোখের পানি রাখতে পারিনি। সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে। বাংলাদেশ আপন শক্তিতে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীরাই দেশের প্রকৃত বন্ধু। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তৈরি ভিডিও চিত্র মন কেড়েছে বলেও নিজের সন্তুষ্টি জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার হবে কিনা জানা যাবে 12 জুন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি টাকার আত্মসাতের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ সময় আদালতে লোহার খাঁচায় দাঁড়ানো নিয়ে আফসোস করেছেন নোবেলজয়ী দুদক আইনজীবী। বলছেন, বিচার শুরুর মতো অপরাধের যথেষ্ট উপাদান রয়েছে তার বিরুদ্ধে।
আদালতে হাজিরা দিতে দিতে জেরবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক অভিশাপে নিজের জীবন অভিশপ্ত ও দুর্বিষহ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় রোববার আদালতে হাজির হন অধ্যাপক ইউনূস। শুনানির শুরুতে 14 আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্য আসামির সঙ্গে ডক্টর ইউনূসও দাঁড়ান সেখানে। 5 মিনিট পর ইউনূসকে এজলাসের বেঞ্চে বসানোর আদেশ দেন বিচারক। ইউনূস বের হয়ে আসেন লোহার খাঁচার কাঠগড়া থেকে। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস শুনানি। প্রায় 4 ঘণ্টাব্যাপী শুনানি শেষে 12 জুন অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হয়রানির শিকার হয়ে তার জীবন এখন অভিশপ্ত। সাজানো মামলায় ফাঁসানো হয়েছে তাকে। এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। তারা নোবেল পুরস্কার পেয়েছে, সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে। এখন এতেরই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে, 2 জনের মধ্যে একজন, তা আমার বিরুদ্ধে একটা এমনভাবে নিয়ে আসলো, খুব কঠিন ভাষায়, খুব রূঢ় ভাষায় আক্রমণ করে। আন্ডারটেকিং দেওয়ার পরে, সমস্ত কিছু করার পরে তাদের টাকা তাদেরকে দেওয়া হলো। লয়ারকে তারা 5% দিবে, আর খরচের জন্য 1% 6% হিসাবে টাকাটা তাদের এখানে 26 কোটি টাকা চলে গেল। লয়ার ফি তাদের কাছ থেকে গ্রহণ করছে 15 কোটি টাকা। দুদকের আইনজীবী বলছেন, নোবেলজয়ী হিসেবে নয়, শ্রমিকের টাকা 9-6 করায় বিচারের মুখোমুখি ইউনূস। 26 কোটি টাকা আলাদা করে তিনি ট্রেড ইউনিয়নকে দিয়েছিলেন। এই যে ট্রেড ইউনিয়নকে যে 26 কোটি টাকা তারা আলাদা করে দিয়েছিলেন, সেখানে লয়ার ফি সহ অন্যান্য টাকা প্রদান করা হয়েছে। এই টাকাটা দেওয়াটাই ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা দণ্ডবিধির 409 ধারার অপরাধ। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের দায়ে গত বছরের 30 মে ইউনূস সহ আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের সিংগাইরে র‍্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর প্রায় 100 ভরি স্বর্ণ লুট করার সময় জনতার হাতে ধরা পড়ল 5 জন। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস। সকাল 7টার দিকে দোহারের জয়পাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার প্রায় 100 ভরি স্বর্ণ নিয়ে সিএনজি যোগে সিংগাইরে যাচ্ছিলেন। পথে র‍্যাব লেখা স্টিকার সহ একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল সিএনজির গতিরোধ করে। এরপর সুমনকে নামিয়ে মারধরের পর কালো কাপড় দিয়ে চোখ হাত বেঁধে মাইক্রোবাসে তোলা হয়। লুট করা হয় তার স্বর্ণালংকার। স্থানীয়দের মাঝে এই খবর ছড়িয়ে পড়লে জামশা বাজারে মাইক্রোবাসটি আটকে 5 জনকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা তাদের থানায় নিয়ে আসে। তবে মোটরসাইকেল নিয়ে পালিয়েছেন 2 জন। ভুয়া র‍্যাব পরিচয় এই জায়গা আসে তাদেরকে উঠায়, গাড়ির ভিতরে উঠিয়ে এক পর্যায়ে মারধর করে প্রচুর। একদল মানুষ এখান থেকে দূরে আসবার লাগছে, আর কি স্বর্ণ ব্যবসায়ী, তারা বলবার লাগছে শুধু এই গাড়িটা আটকান। 15 থেকে 16 জন মানুষ গাড়িটা আটকাইলো। হাইস থেকে মানুষ টাইনে নামায় পরে হাতের বান্ধন ছিল, পরে জিগাইলো, কয় ভাই আমাদের অপহরণ করে আনছে। আটক করে তাকে ওই হাইজের ভিতরেই বইরে সবাই নিয়ে চলে গেছে সিংহের। দোকান কিভাবে করব? আমাদের নিরাপত্তা কি? আমাদের মনে করেন আজকে রাস্তায় থেকে ঘটনা ঘটাইছে, আমাদের দোকানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা মনে করেন কি করব? এখনো পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, আসন্ন অর্থ বছরে মধ্যবিত্তদেরও এর আওতায় আনা হবে। মিরপুরে টিসিবির জুন মাসের বিক্রি কার্যক্রম বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, বাজারে চাহিদার যোগানের ভারসাম্য স্বাভাবিক রাখতে শীঘ্রই পণ্য মজুতের কৌশল গ্রহণ করতে চায় এই সংস্থাটি। টিসিবির জুন মাসের পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারীদের লম্বা লাইন। জানালেন বাজার মূল্যের চেয়ে কমে পাওয়ায় স্বস্তির কথা। তবে কেউ কেউ তুলে ধরলেন কার্ড বিতরণে অনিয়মের চিত্র। স্থায়ী কোনো একটা দোকান দিত তাহলে আরেকটু ভালো হইতো। তাহলে একটু তেল বাড়াই দিলে আমাদের লেগে আল্লাহ দিলে সুবিধা হবে। নেতা খেতা বাড়িয়ালা গাড়িয়ালা হেরাই কিন্তু কার্ড 10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতে জুলুম। এবারও একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এর সঙ্গে শুধু ঢাকা সিটি ও গাজীপুর এলাকায় 70 টাকায় 1 কেজি চিনিও বিক্রি করছে টিসিবি। এই পণ্য বিক্রিতে কিছুক্ষণ আগে যে অনিয়মের অভিযোগ তুললেন কয়েকজন সুবিধাভোগী, তার প্রমাণও মিলল হাতে নাতে। যদিও তারা তুলে ধরলেন একাধিক কার্ড থাকার ব্যাখ্যা। 2 টাকা আমার মায়ের একটা, আমাকে একটা, মায়ে আলাদা খায়।
রোববার রাজধানী মিরপুরে জুন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন ভর্তুকি মূল্যের এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া হবে মধ্যবিত্তের মাঝেও। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয় আগামীতে নিত্যপণ্যের বাজারে বাড়বে না চালের দাম, সেভাবেই কাজ করছে সরকার। একটি প্যাকেজের মূল্য 540 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বায়ুবিদ্যুৎ উৎপাদনে দক্ষিণ এশিয়ার রোল মডেল হবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। দুপুরে রাজধানীর আইইবির তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এই কথা বলেন। এতে বায়ুবিদ্যুৎ খাতের নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি আরও বলেছেন 2041 সালের মধ্যে বায়ুবিদ্যুৎ উৎপাদনে দেশের প্রকৌশলীরা সক্ষমতা অর্জন করবে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।